একদিন গরিব মেয়ে মিম দুপুরবেলা জঙ্গলের মাঝখান দিয়ে কাঠের বোঝো নিয়ে যাচ্ছিল। তার হাতগুলো ছোট হাতে ভারী কাঠের বোঝো, মুখে ক্লান্তি নিয়ে সে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি বড় গাছের পিছন থেকে বেরিয়ে আসলো এক সাধু বাবা। মিম হঠাৎ সাধু বাবাকে দেখে চমকে যায়। সাধু বাবা মিষ্টি হেসে বলল, ভয় পাস না মা, আমি তোকে এই জঙ্গলে প্রতিদিন দেখি। তুই খুব পরিশ্রমী মেয়ে। বাবা, আমি খুব গরিব মেয়ে, সারাদিন কাঠ করি আর এইগুলো বাজারে নিয়ে বিক্রি করে জীবনটা চালাচ্ছি। মা, গরিব হওয়া কোনো দোষ না, আসল দোষ হলো নিজের শক্তিকে না চিনা। কিন্তু বাবা, আমার তো কিছুই নেই, না টাকা, না জমি, না আমার কেউ পাশে আছে। তোর কাছে মা দুইটো জিনিস আছে। বাবা, আমার কাছে আবার কি আছে? তেমন তো কিছুই নেই আমার কাছে। তোর কাছে কোন দুটো জিনিস আছে সেটা কি তুই শুনতে চাস? তাহলে শুন, তোর কাছে আছে পরিশ্রম করার শক্তি আর সততা। এই দুইটো জিনিস যার সাথে আছে তার কাছে অনেক বড় সম্পদ আছে। এই কথাটা যে বুঝতে পারে সেই আসল জ্ঞানী, সেই শক্তিশালী। কথাটা মনে রাখিস। বাবা, আমি তো একজন গরিব অসহায় মেয়ে। বাবা, আমায় কে জমি দিবে যদি জমিদার আমাকে না দেয় জমি? শোন মা, চেষ্টা করে দেখ। চেষ্টা না করলে হার নিশ্চিত। আর যদি চেষ্টা করস, ভাগ্য বদলাতেও পারে। তাই তুই চেষ্টা করে দেখ। তাহলে কি করব বাবা আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন? শোন মা, শুধু কাঠ কুড়িয়ে জীবন কাটাস না। গ্রামের জমিদারের কাছে যা, একটু জমি চেয়ে নে, নিজের হাতে চাষ কর। দেখবি তোর কপাল কিভাবে বদলে যায়। বাবা, আমি কি পারবো? আমি তো একটা মেয়ে। কেন পারবি না? নিজের উপর বিশ্বাস রাখ। মেয়ে না পারা কিছুই নেই। এই পৃথিবীতে মেয়েরা শুধু নিজেকে অসহায় আর নিজেকে দুর্বল মনে করে, তবে তারা দুর্বল নয়। একটি মেয়ের হাতেই গড়ে ওঠে ভবিষ্যৎ। কথাটা মনে রাখিস। ঠিক আছে বাবা, আমি আপনার কথা মতে চেষ্টা করে দেখব। আমি জমিদার বাবুর কাছে যাব, গিয়ে ওনার কাছ থেকে জমি খুঁজে দেখব। দেই যদি, তাহলে আমি নিজের হাতে কষ্ট করে চাষ করব। এখন তুই বাড়ি যা। সততা আর পরিশ্রম তোকে পথ দেখাবে। সৃষ্টিকর্তা তোকে সফলতা দিবেই, বিশ্বাস রাখ। মিম কাঠের বোঝো নিয়ে বাড়িতে চলে আসে। আর পরের দিন মিম বাড়ির থেকে বেরিয়ে পড়ে জমিদারের বাড়ির যাওয়ার জন্য। মিম জমিদার বাবুর সাথে দেখা করার জন্য জমিদারের বাড়িতে যাচ্ছিল, আর তার দেখা রাস্তাতে হয়ে যায়। জমিদার বাবু, আমি আপনার কাছেই আসছিলাম। ভালোই হলো আপনার সাথে এখানেই দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ মেয়ে, বলো তো কি হয়েছে? আমার এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি বলে ফেলো তো। জমিদার বাবু, আমি মিম। আমি আপনার কাছে একটু কথা বলতে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তবে বলো তাড়াতাড়ি, কি কথা বলতে এসেছিলে, বলে ফেলো তো। জমিদার বাবু, আমি খুব গরিব মেয়ে, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে জীবন চলে আমার। আমি আপনার কাছে একটি আবদার নিয়ে এসেছিলাম। কি আবদার নিয়ে এসেছিলে, বলো তো শুনি। জমিদার বাবু, আমি আপনার কাছে এসেছিলাম মানে আপনার কাছ থেকে একটু জমি চেতে এসেছিলাম। আমাকে একটু জমি দেন, আমি চাষ করে খেতে চাই। কি বললি? তুই চাষ করবি? চাষ কি বাচ্চার খেল নাকি? এটা কোনো সহজ কাজ নয়। সহজ নয় জানি জমিদার বাবু, তবে আমি খুব পরিশ্রমী মেয়ে। আমি পরিশ্রম করতে ভয় পাই না। পরিশ্রম করলে, কষ্ট করলে সব হয়। জমিদার বাবু, আমায় বিশ্বাস করেন, আমি আপনাই ঠকাবো না। একটু জমি দেন, আমি কাজ করে দেখাবো, আপনার কোনো লস হবে না। আর যদি ফসল না হয়, তবে কি করবি তুই? যদি ফসল না হয়, সব দোষ আমার। তবে আপনি আমায় বিশ্বাস করে একটু জমি দেন, আমি কাজ করে পরিশ্রম করে দেখাবো। তোর চোখে কিন্তু ভয় নাই, তবে কিন্তু আমি গ্রামবাসীর সাথে কথা বলেই তোকে জমি দিব। জমিদার বাবু পরের দিন গ্রামবাসীকে সবাইকে একসাথে জড়ো করে, আর সে বলে, গ্রামবাসীরা, আপনারা সবাই শুনেন। মিম আমার কাছে এসেছে এক টুকরা জমি নিতে। সে বলছে ওইখানে সে চাষ করতে চায়।
তাই আপনারা এই বিষয়ে কি বলতে চান? সবাই নিজের নিজের মতামত বলেন। মেয়ে মানুষ খেতে আবার চাষ করতে পারবে নাকি? এটা আবার কেমন কথা গো? কিন্তু আমি এই মেয়ের চোখে একটা সাহস দেখেছি। আমার মনে হচ্ছে এই মেয়েকে একবার বিশ্বাস করা দরকার আমাদের। গ্রামের লোকেরা নানা লোকে নানা ধরনের কথা বলছিল। কেউ বলছিল সে মেয়ে মানুষ, সে কি পারবে? আবার কেউরা বলছিল ওকে তো আমরা দেখি অনেক পরিশ্রম করে, তাই একবার ওর উপর বিশ্বাস করার দরকার। একজনে বলছিল জমিটা যদি নষ্ট করে ফেলে, আবার তাই জমিদার বাবু বলছিল জমিটা তো পড়েই আছে, নষ্ট হবার তো কোনো কথা নাই। তাই ওকে একবার আমি ভাবছি দিব। জমিটা ওকে দিয়ে দেখি। তবে কিন্তু আমার একটা শর্ত আছে। জমিতে কিন্তু যা ফসল হবে সব ফসলের ভাগ আমাকে দিতে হবে। তখন কিন্তু কোনো অজুহাত চলবে না। মিম জমিদার বাবুর সমস্ত শর্ত মেনে নেয় আর তাকে এক টুকরো জমি দেওয়া হয়। মিম এক টুকরো জমি পেয়ে সেই টুকরোতেই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, কিন্তু তার কাছে তাতে লাগানোর জন্য কোনো বীজও ছিল না, আর কেনার জন্য কোনো টাকাও ছিল না। মিম সবার কাছে গিয়ে গিয়ে জমিতে লাগানোর জন্য বীজ খুঁজল, কিন্তু কেউ তাকে সহায় করল না। আমি তোকে কোত্থেকে বীজ দিব? এখানে যে বীজ চেয়ে এসেছস? কাকু, এমনভাবে কেন বলছো? আমি তো তোমাদেরকে ফিরিয়ে দিব। আমার জমিতে একবার হইতে দাও, দেখবে আমি তোমাদেরকে সব ঘুরিয়ে দিয়ে দিব। আমাকে এখন একটু সহায় করো। এই মেয়ে, কি হয়েছে তোর? কখন থেকে বলছি নাই আমাদের কাছে বীজ, যা এখন থেকে বলছি। আচ্ছা কাকু, দিবে না তাই বলে কি আমার সাথে এমন ব্যবহার করবে? ভালোভাবেও তো বলতে পারো। গরিবের সাথে এমন ব্যবহার করতে নেই কাকু। এত জ্ঞান দিতে হবে না, যা যা বলছি এখান থেকে, চলে যা এখান থেকে। মিম গ্রামবাসীর সবার কাছে গিয়েছে, তবে সবাই তাকে অপমান করে ওইখান থেকে খেদিয়ে দিয়েছে। মিম মন খারাপ করে বাড়িতে এসে যায়। জমিদার বাবু আমাকে এক টুকরা জমি তো দিয়েছে, তবে আমি ওটাতে কি করে চাষ করব? আমার কাছে তো কোনো বীজও নাই, টাকাও নাই যে কিনে আনবো। এখন আমি কি করি? গ্রামের কত লোকের কাছে গেলাম, সবাই আমাকে অপমান করে তাড়িয়ে দিল। এত কষ্ট করে চাষ করলাম খেতে, এখন তো বীজই নাই, কি লাগাবো? মিম সারা রাত নিজের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়ে। জানো দাদু, আমি সমস্ত গ্রামবাসীর কাছে গিয়েছিলাম, কেউ আমায় সহায় করেনি, কেউ আমাকে একটু বীজ দিল না। কত বললাম, আমার কি জানি আর চাষ করাটা হবে না। আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল দাদু। দিদি ভাই, তোর কাছে না পুরনো কটি বীজ আছে? ওইগুলোই তুই লাগিয়ে দেই। তুই দেখবি তোর কপাল ভালো হলে ওটা দিয়েই তোর কপাল খুলে যাবে। তুই আমার কথা বিশ্বাস করে করে দেখ। কিন্তু দাদু, ওইগুলো তো পুরনো, ওইগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, ওটা লাগালে হবে? আমার তো মনে হচ্ছে না হবে। দিদি ভাই, আমি জানি ওটু পুরনো, হওয়ার সম্ভাবনা কম। তবে যদি সৃষ্টিকর্তা চাই, সেটা দিয়েই হয়ে যাবে। তুই বিশ্বাস করে ওটাই লাগিয়ে দেই। মিম তার দাদুর কথা মতো পুরনো বীজগুলো খেতে লাগাতে শুরু করে, কিন্তু গ্রামবাসীরা তার উপর হাসতে থাকে, বলে মিম পাগল হয়ে গিয়েছে। মিম কারো কথাই ধ্যান দেয় না আর নিজের কাজ নিজেই করতে থাকে। গ্রামবাসীরা মিমকে নানা ধরনের কথা বলছিল, কিন্তু মিম কারো কথায় গুরুত্ব দেয়নি। সে তার খেতে গিয়ে দেখে একটা গাছও হয়নি, তবে সে কোনো চিন্তা করে না, আরও কতদিন যাইতে দেয়। আর কিছুদিন পর সে খেতে গিয়ে দেখে তার ক্ষেতগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছিল, চারদিকে সবুজ হয়ে গিয়েছিল। গাছ যা লাগিয়েছিল এমন সুন্দর হয়েছে যে অন্যর থেকে আলাদা। গ্রামবাসীরা তো সবাই অবাক হয়ে যায় মিমের ক্ষেত দেখে। সে যা চাষ করেছে, মিমের ক্ষেত তো খুব সুন্দর হয়েছিল। ক্ষেতটা দেখতে এমন সুন্দর লাগছিল, সবার চোখেই পড়ছিল, ঝকঝক করছিল। যে লোকেরা তাকে অপমান করেছিল, তারা তার ক্ষেতকে দেখে প্রশংসা করতে থাকে। গ্রামবাসীরা শুধু মিমের কথাই বলছিল, সবাই তো চমকে যায় মিমের ক্ষেত দেখে। এমন সুন্দর ক্ষেত সে কী করে করলো, তারা তো বিশ্বাসই করতে পারছিল না। মিমকে যে লোকেরা অপমান করেছিল, তারা তার কাছে এসে জানতে চাচ্ছিল সে এমন সুন্দর ক্ষেত কীভাবে করেছে। মিম সবার কথা শুনে মুচকি মুচকি হেসেছে, আর কিছু বলেনি। মিম তার ক্ষেতকে দেখে নিজেই চমকে গিয়েছিল।
সে যে এই ক্ষেতটি করেছে তার কিন্তু নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সৃষ্টিকর্তার অনেক অনেক শুকরিয়া আমার ক্ষেতটাকে এত সুন্দর করার জন্য। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার ক্ষেত। সৃষ্টিকর্তার মায়াতে আমার ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। কিছুদিন পর ক্ষেত কাটার সময় হয় আর জমিদার বাবু গ্রামবাসীর সাথে একসাথে জড়ো হয়। এই মেয়ে কিন্তু কাম করে দেখিয়েছে গো। হ্যাঁ গো জমিদার বাবু, ঠিকই বলেছেন। এই মেয়ে কিন্তু কাজ করে দেখিয়েছে আমাদেরকে। মানতে হবে এই মেয়েকে। আমরা তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ জমিদার বাবু, আমরা তো সবাই অবাক হয়ে গেছি এই মেয়ের কাজ দেখে। পরিশ্রম কিন্তু ঠিকই করেছিল মেয়েটা। এই মেয়ে যেদিন আমার কাছে এসেছিল সেদিনই আমি বুঝতে পেরেছিলাম এই মেয়েটা কিছু করে দেখাতে পারবে। তাই আমি ওকে বিশ্বাস করে জমি দিয়েছিলাম। এই মেয়ে আমার বিশ্বাস রেখেছে। হ্যাঁ জমিদার বাবু, ও আপনার বিশ্বাস রেখেছে। এখন আপনি আরও ওকে জমি দিতে পারবেন। আমরা ওর উপর অনেক গর্বিত। মেয়েটা খুব সাহসী আর পরিশ্রমী। এমন মেয়েরই দরকার সমাজে। মিমের উপর গ্রামবাসী আর জমিদার সবাই অনেক খুশি, তাই ওকে আরও জমি দেওয়া হয়েছিল। তোমাদের যদি আমার গল্পটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবে।